আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই ইকোনমিক্স সিকিউ ফ্রি ক্রাশ কোর্সের তৃতীয় ক্লাসে। যদিও আমাদের এই ক্লাসটা আমরা গত পরশুদিন শুরু করেছিলাম, কিন্তু ইলেকট্রিসিটি হঠাৎ করে চলে যাওয়াতে আমরা ক্লাসটা নিতে পারিনি। তো আজকে আমরা হচ্ছে এই থার্ড চ্যাপ্টারের ক্লাসটা করব। তো তোমরা যারা আছো আমার সাথে যুক্ত আছো, আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও, যদি ঠিকমতো শোনা যায় এবং দেখা যায়। তো আমরা পড়বো আজকে সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের থার্ড চ্যাপ্টার আমরা আলোচনা করব। সো দ্রুত করে সবাই একটু জয়েন করে ফেলো, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে? সো সবাই একটু শেয়ার মেনশন করে দিবা বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে, তাদের মাঝে, যেন তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। শেয়ার করে দাও। ওকে, আমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাও। তোমরা তোমাদের দিনকাল কেমন যাচ্ছে, পড়াশোনা কেমন যাচ্ছে? যদি সব ঠিকঠাক থাকে, সব ঠিক মতো চলে, তো আমরা পড়বো আজকে অর্থনীতি প্রথম পত্রের থার্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এটাতে অনেকেই স্কিপ করার চেষ্টা করে। তো আমরা চেষ্টা করবো একটু সহজ করে এটাকে উপস্থাপন করার জন্য, এবং তোমাদের কাছে এটাকে সহজ করে আমরা উপস্থাপন করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে? তো সবাই সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, এবং সবাই ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা জানাও। আমাদের সাথে রয়েছে মাহফুজ আলম, আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ইতু আছে আমাদের সাথে, নমস্কার জানিয়েছে। আব্দুস সুবহান আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আরো আছে বৃষ্টি আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। হৃদয় আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তো যারা যারা যুক্ত আছো ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিও। আমরা পড়বো আজকে থার্ড চ্যাপ্টার, অর্থাৎ উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। এই টপিকটা আমরা আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায়ে। ঠিক আছে? ওকে, সবাই সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। আহ হুম সবাইকে চলে আসছে, আমরা কি শুরু করতে পারি? যারা যুক্ত আছো সবাই শেয়ার মেনশন করে দাও, বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে শেয়ার মেনশন করে দাও, যাতে সবাই যুক্ত হতে পারে। ঠিক আছে? সবাই একটু শেয়ার মেনশন করে দাও বাকিদেরকে, সবাই যেন যুক্ত হতে পারে। নাইমা আক্তার আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে আরফাত উদ্দিন আছে, সালাম দিয়েছে। মিরাজ আছে, সালাম দিয়েছে, সরি মেনশন করেছে, থ্যাংক ইউ। সো সবাই আমাকে একটু মানে শেয়ার করে, সবাই একটু শেয়ার ডান লিখবা কমেন্ট বক্সে, এবং কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু জানাও আমাদেরকে। কে কোন জায়গা থেকে এই লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে একটু জানাবে। লাইভ ক্লাসে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু জানাও। পূজা দেবী আমাদের সাথে রয়েছে, মেনশন করেছে। রিদওয়ান আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু জানাই দাও দ্রুত করে। কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু জানাই দাও। হোসেন আমাদের সাথে রয়েছে, সুনামগঞ্জ থেকে দেখতে পাচ্ছে। মুশফি আমাদের সাথে আছে, মুশফি বলছে, সোমাইয়া আক্তার মুশফি বলছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তোমাদের সুজয় ভাই আছে, শেয়ার মেনশন ধান বলছে, শেয়ার মেনশন করে দাও বলছে, শেয়ার মেনশন করে দাও দ্রুত। কুবরা শিফা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। নাজমুল হক আমাদের সাথে রয়েছে, নীলফামারীতে দিতে পারছে। রিফাত আছে রংপুর থেকে। মিরাজ আছে আমাদের সাথে রাঙ্গুনিয়া থেকে। কুবরা শিফা বলছে, আচ্ছা মেনশন করেছে। জাকিয়া সুলতান আমাদের সাথে রয়েছে কুমিল্লা থেকে। আমাদের সাথে রয়েছে সিরাজ শাকওয়াত আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মিম আছে আমাদের সাথে মানিকগঞ্জ থেকে দেখতে পাচ্ছে। সাইমা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আব্দুস সুবহান আমাদের সাথে রয়েছে। রানী চলে গেছে উপরে, যাই হোক। তারপর হচ্ছে আমাদের সাথে সিলেট থেকে রয়েছে শফিকুল ইসলাম। সুমাইয়া আমাদেরকে বলছে রংপুর থেকে। রিশাত আমাদের সাথে রয়েছে কুমিল্লা থেকে। কুবরা শিফা বলছে চট্টগ্রাম চকবাজার থেকে। মাশাআল্লাহ, আমাদের কাছেই তাহলে। আমাদের সাথে রয়েছে এসপি ডাবিন। আচ্ছা ডাবিন নাকি তোমার নাম? এসপি ডাবিন হবিগঞ্জ থেকে দেখতে পাচ্ছে। তারপর হচ্ছে হুদা আমাদের সাথে রয়েছে, সে ডান বলছে। ওকে, ওকে ফাইন। তারপর আমাদের সাথে রয়েছে এসপি স্টোরি, স্টোরি বলছে হবিগঞ্জ থেকে দেখতে পাচ্ছে। আচ্ছা আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার ডান লিখে শেয়ার করে। রিদওয়ান রয়েছে, ভাইয়া আপনার এলাকা সাতকানিয়া থেকে। আচ্ছা তাই নাকি রিদওয়ান? সাতকানিয়া কোন জায়গা থেকে? ইতু চৌধুরী আসছে সীতাকুণ্ড থেকে। আমাদের সাথে রয়েছে পার্বণ বলছে, ভাইয়া কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। জাকি আফরিন রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। নৌশিন আমাদের সাথে রয়েছে রাঙ্গুনিয়া থেকে। আমাদের সাথে রয়েছে ওকে নীলফামারী থেকে রয়েছে মাহফুজ আলম। মাহফুজ আলম বলছে নীলফামারী থেকে।
রাহাত আমাদের সাথে রয়েছে। স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম, প্রবলেম ছিল। ওকে ফাইন, তোমরা যদি প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবা, কোনো সমস্যা আমি দেখবো। আবার একটু মেসেজ দিও। আমাদের সাথে আর কি আছে সবাই? মৌলভীবাজার থেকে আমাদের সাথে রয়েছে নাইমা আক্তার। পারবর বলছে সিলেট থেকে। আব্দুস সুবহান আমাদেরকে বলছে রানী সংকেল, এটা কি নাম? রানী সংকেল নাম বলতে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে। আহ, আচ্ছা ডেভিন বলছে, ডেভিন, আচ্ছা হ্যাঁ ডেভিন ভাইয়া, এটা ডেভিন। ওকে ডেভিন ঠিক আছে। তারপর হচ্ছে কেয়ামনি আমাদের সাথে রয়েছে। ক্লাস কি শুরু হয়ে গেছে? হ্যাঁ এই যে শুরু হয়ে গেছে কেয়া। তারপর হচ্ছে আফরিন রয়েছে লক্ষ্মীপুর থেকে দেখতে পাচ্ছে আমাদের সাথে। সাদমান আছে আমাদের সাথে। ভাই আমি গাইবান্ধা থেকে সাব্বির বলছি। ওকে আতিকুর রহমান আছে, সালাম দিয়েছে। রানী রানী শঙ্কিল ওইটাই বলছিলাম মনে হয় না একটু আগে। আচ্ছা মারুফ আমাদের সাথে রয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সাইম আমাদের সাথে রয়েছে। স্যার ক্লাস স্টার্ট করে দেন। এই যে আমরা শুরু করে দিয়েছি, তোমরা একটু শেয়ার করে সবাই শেয়ার ডান লিখো। আমি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো দেখো আমরা প্রথমে যে কোশ্চেনটা আলোচনা করবো সেটা হচ্ছে, এটা আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। উৎপাদনকে আমরা বলেছি উৎপাদন বলতে ইকোনমিক্সে উপযোগ সৃষ্টিকে বোঝায়। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে কারিগরি জ্ঞান পরিবর্তন হলে ক্রমশ প্রাণী উৎপাদন বিধি কি প্রভাব পড়বে। আনসার হচ্ছে নর্মালি আমরা কারিগরি জ্ঞান যদি স্থির থাকে সে অবস্থায় আমরা কোন একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদন যদি করতে চাই, বা বলতে পারো যে যখন আমরা অতিরিক্ত উপকরণ নিয়োগ করি উৎপাদনটা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় প্রযুক্তি স্থির থাকলে। কিন্তু কোনো কারণে যদি প্রযুক্তির পরিবর্তন হয় সেক্ষেত্রে উৎপাদনটা ক্রমহ্রাসমান না হয়ে ক্রমবর্ধমানও কিন্তু হইতে পারে। তাহলে কি বলছি, প্রযুক্তির যদি কোনো কারণে পরিবর্তন হয় সেক্ষেত্রে উৎপাদনটা ক্রমহ্রাসমান না হয়ে ক্রমবর্ধমানে কিন্তু হইতে পারে, সেটা বলা হচ্ছে। 3 নম্বর আমাদের বলছে উদ্দীপক আলোকে কোন মোট আয় রেখা অঙ্কন করো। তো আমরা এটাই আলোচনা করবো, মোট আয় রেখাটা। তো এখানে আছে প্রশ্নটা দেখো, আমরা এখানে মোট আয় রেখা অঙ্কন করব। তো এই মোট আয় বের করার আগে তোমরা আমাকে বলবা এটা কোন বাজার। এই সূচির মধ্যে এখানে দেওয়া আছে বিক্রয় পরিমাণ দেওয়া আছে, বিক্রয় দ্রব্যের একক প্রতি দাম দেওয়া আছে 50, 45, 40, 35 এবং 30। তার মানে এখানে দামগুলো আস্তে আস্তে কি পাচ্ছে বলতো, দাম হ্রাস পাচ্ছে। দ্যাট মিনস দাম যেহেতু পরিবর্তন হচ্ছে এটাকে আমরা বলি একচেটিয়া বাজার বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আবার বলছি, যেখানে দামের পরিবর্তন হয় সেটাকে আমরা বলি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজার, যে বাজারে দামের চেঞ্জ হয়। ক্লিয়ার? তো আমরা বলছি উদ্দীপকের আলোকে মোট আয় রেখা অঙ্কন করে আমাদেরকে আগে মোট আয় বের করতে হবে। তো আমরা শর্টকাটে একটা করে ফেলি, চলো সূচি করে ফেলি। সূচিটা কি আমরা এখানে সূচি করতেছি, উপরের দিকে দেখো সবাই খেয়াল করো। আমরা এখানে বিক্রয় পরিমাণ, দাম এবং মোট আয় করবো। এখানে আমরা উপরে করবো বিক্রয়ের পরিমাণ, ঠিক আছে? এখানে আমরা পরিমাণ জাস্ট আমি কিউ দিয়ে লিখতেছি বিক্রয় পরিমাণকে, আর দামকে আমরা জাস্ট পি লিখতেছি, প্রাইস একটা প্রতি দাম। এবং এখানে আমরা টোটাল রেভিনিউ মানে মোট আয় এখানে আমরা বের করবো, ঠিক আছে? তো এখানে আছে 1 থেকে 5 পর্যন্ত, আমরা এখানে 5টা ঘর করি। চলো 5টা রো করি, 1 2 3 4 5। দ্যাট মিনস এখানে আমরা দিতে পাচ্ছি আমাদের বিক্রয় পরিমাণ আমরা ধরবো 1, ঠিক আছে, 2 3 4 5। আর পি মানে প্রাইস হচ্ছে 50, 45, 40, 30, 35, 30। তাহলে এখানে ধরবো 50, 45, তারপর হচ্ছে 40, তারপর 35 এবং হচ্ছে 30। আর এখানে টোটাল রেভিনিউ মানে মোট আয়। তো মোট আয়ের ক্ষেত্রে এখানে কত আছে, মোট আয় আমরা বের করব। মোট আয় সূত্র তোমরা মনে রাখবা, এই মোট আয় বা টোটাল রেভিনিউ সূত্র হচ্ছে, টোটাল রেভিনিউ বের করতে গেলে তুমি যেটা করবে সেটা হচ্ছে পি ইন্টু কিউ, অর্থাৎ দামের সাথে তোমাকে কোয়ান্টিটি গুণ করতে হবে। যেমন আমি যদি বলি একটা দ্রব্য, সাপোজ আমরা বললাম যে একটা দ্রব্য তুমি বিক্রি করছো, কেমন দেখো, আমরা বললাম যে একটা দ্রব্য তুমি বিক্রি করছো, একটা দাম 50 টাকা, তাহলে মোট আয় কত, 1 ইন্টু 50 আনতে হবে 50 মোট আয়। তারপর 2 এর সাথে 45, 45 গুণ 90, তার মানে এখানে হবে 90। তারপর হচ্ছে 3 4 12, তার মানে এখানে 120 হচ্ছে মোট আয়। গুণ করবো এই 4 এর সাথে 35 গুণ করো, ঠিক আছে, 3 4 12 এবং হচ্ছে 20, 140 হবে, না 140, ঠিক আছে কিনা দেখো। আর 3 5 আপনার এটা হবে 150। এই যে আমাদের মোট আয়গুলো আমরা করে ফেলেছি সূচিতে। এখন এই সূচিকে আমরা কি করব, চিত্র আঁকবো, মোট আয় রেখা আঁকবো। পারবো তো আমরা করতে? চলো আমরা করি। আমরা এখানে 2টা অক্ষর নিচ্ছি, একদম সিম্পল। আমরা নিচের দিকে ধরবো বিক্রয়ের পরিমাণ, এই পরিমাণ অর্থ অলওয়েজ ভূমি অক্ষে হবে, কেমন? তো আমরা এখানে লিখলাম বিক্রয়ের পরিমাণ। তো বিক্রয় লিখে এখানে জাস্ট কিউ লিখতেছি আমি, বিক্রয়ের পরিমাণ কিউ। তো উপরে আমরা ধরবো মোট আয়, যেটা আমরা করতে যাচ্ছি সেটা, অর্থাৎ মোট আয় বা টোটাল রেভিনিউ, মোট আয় বাইরেকে আমরা বলি টোটাল রেভিনিউ, ঠিক আছে? তো বিক্রয় পরিমাণ হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, আমরা এখানে বিক্রয় পরিমাণ ধরবো 1 2 3 4 5, 1 2 3 4 5। আর মোট আয় যদি বলি
এই মোট আয়টা হচ্ছে এরকম যে মোট আয় এখানে আছে 50, 90, 120, 140, 150। তাহলে আমরা একটা নির্দিষ্ট অনুপাত আগাই, কেমন? চলো আমরা 50 করে ধরি। সো 50 ধরলাম, 100, 150, ঠিক আছে? 50, 100, 150 এগুলো হচ্ছে আমাদের মোট আয় আমরা ধরতেছি, কেমন? এগুলো আমরা কি ধরতেছি? মোট আয় ধরতেছি। সো হ্যাঁ, ওকে, সো আমরা এখানে 150 ধরলাম। চলো আমরা বিন্দুগুলো বের করে ফেলি। বিন্দুগুলো কেমন হবে? প্রথম হচ্ছে, হ্যাঁ, প্রথম হচ্ছে 1 এর সাথে 50 এর বিন্দু হবে মোট আয়। 1 এর সাথে 50 প্রথম বিন্দু কোথায়? 1 এর সাথে 50 প্রথম বিন্দু হবে এখানে। তারপর হবে 2 এর সাথে 90, এই 2 এর সাথে হবে 90। 90 কোথায় আছে? এখানে তো 90 নাই, কি করব? এই যে 100 আছে, 50 আছে, তারপরে 90 মানে 100 একটু নিচে হবে, এখান থেকে আমাদের 2 এর সাথে হবে 90। তারপর 3 এর সাথে হবে 120, এইদিকে 3 এর সাথে হবে উপরে কত? 120। এটা যদি 100, এটা যদি 150 হয়, 120 মনে করে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। তারপর 4 এর সাথে হবে 140, এদিকে 4 এর সাথে হবে উপরে 140, 140 মানে এখানে মনে করো, এটা হচ্ছে আমাদের চতুর্থ বিন্দু। তারপর 5 এর সাথে হবে 150, এদিকে 5 এর সাথে হবে কত? 150, এটা হচ্ছে আমাদের পরের বিন্দু। এই সবগুলো বিন্দু যদি আমরা যোগ করে দিই, তাহলে এই যে 0 থেকে শুরু করবো, এখান থেকে যদি আমরা যোগ করে দিই, তাহলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমাদের কি রেখা? টোটাল রেভিনিউ বা টিআর রেখা। ওকে, আমরা কি করতে পারবো? কই তোমরা কি ক্লাস শেয়ার করতেছো? ভাইয়া 150 হবে উপরে, কোনটা 150 হবে? 35 সাথে 40 গুণ হলে 150 হবে। এটা 35 ইন্টু, দেখি তো আমি, 35 ইন্টু 4, 4 তে ছিল 140, ঠিক আছে। তোমরা যারা আছো, যুক্ত আছো, অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা, এটা তোমাদের দায়িত্ব। এবং বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু মেনশন করে দিবা, যাতে তারা আমাদের সাথে যুক্ত হতে পারে। তো তোমরা ভালোবাসা দেখালে আমারও ভালো লাগে, ঠিক আছে? স্যার আপনার চোখে আমি কেন আপনার স্যার আপনার চোখে আমি কেন পড়ি না বলেন তো? আচ্ছা, আয়ান আমাদের বলছে আপনার চোখে আমি কেন পড়ি। এই যে আয়ান, তোমার কমেন্ট পড়ে দিলাম, আয়ান চৌধুরী অপু। ওকে, তাবাসসুম বলছে জি স্যার পারবো। ওকে ভাইয়া, পঞ্চম অধ্যায়ে একটা ফুল ফুল ক্লাস করান প্লিজ ইউটিউবে। আচ্ছা, চেষ্টা করব। তারপর হচ্ছে আলম বলছে প্রথমে আপনি 100 লিখছিলেন। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, ঠিক আছে, হয়েছে। ভাই আমাদের জন্য আরো একটা সিকিউ ক্লাস, এই চ্যাপ্টারের উপর সিকিউ ক্লাস বলতেছো? এই চ্যাপ্টারের উপর আজকে নিশ্চিত, আজকে নিচ্ছি। এগুলো একটু ভালো করে করো এবং তোমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? নিজের ওয়ালে শেয়ার করে দাও। এই যে বারবার বলি গলার পানি ফোকায় যায়, তবুও একটুও তোমরা শেয়ার করো না, ঠিক আছে? দুষ্ট তোমরা। তো দেখো, আমরা একটু সবাই মন খুলে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো, আমরা হচ্ছে এখানে 4 নম্বর কোশ্চেনে বলবো, বলছে উদ্দীপকের আলোকে গড় আয় ও প্রান্তিক আয় রেখা অঙ্কন করো এবং বাজারের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। মানে এটা কোন বাজার সেটা বলতে বলছে। তো এটা তো আমরা অলরেডি বলছি, এটা হচ্ছে একচেটিয়া বাজার বা অপূর্ণ প্রতিনম্বর বাজার বলতে পারো। তবে এখানে মোট আয়, গড় আয় আর প্রান্তিক আয় বের করতে হবে। তাহলে আমরা কি করবো? ওই সূচির মধ্যে আমরা মোট আয় আর গড় আয় বের করবো, ঠিক আছে? তো আমরা এটা 4 নাম্বার করবো। চলো 4 নাম্বার করতেছি আমরা। 4 নাম্বার জন্য আবার আমরা ম্যাথটা করতেছি। সো আমরা 4 নাম্বার শুরু করতেছি। দেখো 4 নাম্বার মধ্যে কি করবো আমরা? এখানে প্রথমে আমাদের এখানে আমরা সূচি করতেছি, আমি একটু শর্টকাট করে ফেলি। দেখো, বিক্রয় পরিমাণ, দাম, মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়, ঠিক আছে? এভাবে লিখবো আমরা। তো বিক্রয় পরিমাণ এখানে কিউ, মোট আয়, দাম হচ্ছে পি, মোট আয় মানে হচ্ছে টোটাল রেভিনিউ, আর গড় আয় মানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, এবং প্রান্তিক আয় মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ। বুঝছো? সো চলো আমরা করে ফেলি। কেমনে করবো? প্রথমে আছে বিক্রয় পরিমাণ 1, 2, 3, 4, 5, আর মোট দাম দেওয়া আছে 50, 45, এরপর হচ্ছে 40। আমার সাথে করতেছো তোমরা? আমার সাথে করবা। তারপর হচ্ছে 30, আমার সাথে একবার প্র্যাকটিস করলে তোমার জন্য সুবিধা হবে। আর মোট আয় হচ্ছে আমরা করতে একটু আগে, এটার সাথে গুণ করলে হয় 50, এটার সাথে গুণ করলে হয় 90, এর সাথে গুণ করলে হয় 120, এর সাথে গুণ করলে হয় 140, তারপর 150। ওকে, গড় আয় বের করবে। এভারেজ রেভিনিউ সূত্র কি জানো? এভারেজ রেভিনিউ হচ্ছে টোটাল রেভিনিউকে তুমি যদি কিউ দিয়ে ভাগ করে দাও, এভারেজ রেভিনিউ পাবা। মানে মোট আয়কে তুমি যদি, টোটাল রেভিনিউকে তুমি যদি কি দিয়ে ভাগ করো, তুমি এভারেজ রেভিনিউ পাবা। তাহলে টোটাল রেভিনিউকে কি দিয়ে ভাগ করে এভারেজ রেভিনিউ পাবা। টোটাল রেভিনিউ কত? 50 ডিভাইডেড বাই 1। মোট আয় হচ্ছে 50 কে তুমি 1 দিয়ে ভাগ করবা। 50 কে 1 দিয়ে ভাগ করলে আসবে 50। ওকে ফাইন। 90 কে 2 দিয়ে ভাগ করলে হবে 45, 120 কে 3 দিয়ে ভাগ করলে হবে 40, 140 কে 4 দিয়ে ভাগ করলে হবে 35, 150 কে 5 দিয়ে ভাগ করলে হবে 30। তার মানে মনে রাখবা,
পি এবং এভারেজ রেভিনিউ কিন্তু সমান হবে। এটা কোন বাজার? একচেটিয়া বাজার বা অপূর্ণ পর্যায়ের বাজার। এখানে পি এবং এভারেজ রেভিনিউ এই দুটো এখানে কি হবে বলতো? সমান হবে। ওকে, আর যদি পূর্ণ পর্যায়ের বাজার হইতো তাহলে সেক্ষেত্রে পি, এআর, এমআর তিনোটাই কিন্তু কি হইতো? সমান হইতো। তবে এটা যেহেতু পূর্ণ পর্যায়ের বাজার না, এটা যেহেতু একচেটিয়া বাজার বা অপূর্ণ পর্যায়ের বাজার, তাই এখানে পি সমান এআর হবে, তবে এমআর সমান হবে না। চলো আমরা এমআরটা বের করে দেখি আমার কি হয়। এমআর কেমনে বের করতে হবে? সূত্র হচ্ছে এরকম। এমআর এর সূত্র হচ্ছে ডেল্টা টিআর ডিভাইডেড বাই ডেল্টা কিউ। বুঝছো? তো যেহেতু এখানে উৎপাদনের পরিমাণ এক করে বৃদ্ধি পাইছে, মানে বিক্রয়ের পরিমাণ এক করে বৃদ্ধি পাইছে, ডেল্টা কিউর কোনো কাজ থাকবে না, যেহেতু এখানে এটা মান অলওয়েজ 1 আসবে, শুধু ডেল্টা টিআরটা লিখলে হবে। তবে একটার ক্ষেত্রে আমরা যদি বলি একটা আমরা দ্রব্য বিক্রি করতেছি, তাহলে একটা দ্রব্য বিক্রির ক্ষেত্রে যেটাই মোটাই সেটা কি হবে? প্রান্তিক আয় হবে। একটা দ্রব্য বিক্রির ক্ষেত্রে যেটাই মোটাই সেটা কি হবে? প্রান্তিক আয় হবে। তাহলে একটা দ্রব্য বিক্রির ক্ষেত্রে মোটাই হচ্ছে 50, তাহলে প্রান্তিক আয় কত হবে? 50 হবে। ওকে ফাইন। তারপর এই মোটাই পার্থক্যগুলো লিখবা প্রান্তিক আয় বের করার জন্য। যেমন 90 থেকে 50 বিয়োগ করে দাও, 90 থেকে 50 বিয়োগ করলে আসতে হবে কত? 40, এটা হচ্ছে প্রান্তিক আয়। আবার 120 থেকে 90 বিয়োগ করে দাও, 120 থেকে 90 বিয়োগ করলে কত হবে? 30, এটা হচ্ছে আমাদের প্রান্তিক আয়। তারপর 140 থেকে 20 বিয়োগ করে দাও 120, তাহলে আসতে হবে কত? 20, এটা হচ্ছে প্রান্তিক আয়। তারপর 150 থেকে 140 বিয়োগ করে দাও, তাহলে সেটা হবে 10, এটা হচ্ছে প্রান্তিক আয়। পারবো না? তাহলে কি বলছি? একটার ক্ষেত্রে যেটাই মোটা সেটা প্রান্তিক আয় লিখবা, তারপরে এই মোটায় পার্থক্য লিখবা। 40 থেকে 90 থেকে 50 গেলে 40, 120 থেকে 90 গেলে 30, 140 থেকে 20 গেলে 20, 150 থেকে 40 গেলে হচ্ছে 10। এগুলো সবগুলো হচ্ছে প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ আমরা এখানে লিখে দিই। ওকে, আমরা কি বুঝছি? তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? লাইভ চলতেছে তো না? ঠিক আছে। ডিস্টার্ব করতেছে কেন? ঠিক আছে স্যার, একটু বুঝিয়ে দেন কোনটা বোঝা দিয়ে ভাইয়া? জাস্ট তুমি টোটাল প্রথম মোটা বের করতে হবে। মোটা কেমন করবে? এই দুটো গুণ করে মোটা বের করবা। সেই মোটাইকে কিউ দিয়ে ভাগ করলে গড়া বের হবে। যেমন 50 কে 1 দিয়ে ভাগ করলে হয় 50, 90 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45, 120 কে 3 দিয়ে ভাগ করলে হয় 40। আর প্রান্তিকা কেমনে করবা? জাস্ট ওই একটার ক্ষেত্রে যেটাই মোটাই সেটা প্রান্তিকা লিখবা। তার মানে এই 50টা তুমি এখানে লিখছো, তারপর এই মোটায় পার্থক্য লিখবা। 40, 90 থেকে 50 বিয়োগ করলে হয় 40, 120 থেকে 90 বিয়োগ করলে হয় 30, 140 থেকে 20 বিয়োগ করলে হয় 20, 150 থেকে 40 বিয়োগ করলে হয় 10। এগুলো হচ্ছে এখানে কি আয়? প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ। আমরা তো আমার ভাইকে দেখতে পাচ্ছি, ভালো দেখলে ভালো। তাহলে দেখো এই আর এবং এমআর কি সমান হয়েছে? না, এই আর এর তুলনায় কিন্তু এমআর বেশি কমতেছে। এ আর কমতেছে 5 করে, এমআর কিন্তু পুরো 10 করে কমতেছে। এ আর তুলনায় এমআর বেশি আর কমতেছে। তার মানে এখানে এই আমরা বলতে পারি একচেটিয়া বাজার বা অপূর্ণ পর্যায় বাজারের ক্ষেত্রে তুমি দেখবা যে এ আর এবং এমআর পি এবং এ আর সমান হলেও, এমআর কিন্তু এই দুটোর চেয়ে কিন্তু এমআর কি হয়? তার চেয়ে কম হয়ে থাকে। বুঝছো? একচেটিয়া বাজারের ক্ষেত্রে এরকম হয়ে থাকে পি এবং এ আর এবং এমআর এর সম্পর্ক, আর পূর্ণবোঝা বাজারের ক্ষেত্রে পি সমান এ সমান এমআর হয়ে থাকে। যাই হোক, তো আমরা এখন এখানে এ আর এবং এমআর রেখা আঁকবো। চলো আমরা এখন এ আর এবং এমআর রেখা অঙ্কন করি। চলো দ্রুত করে ফেলি। আমরা এখানে দুইটা অক্ষর নিব, করে ফেলো তোমরা, যারা পারবে আমার সাথে করে ফেলো, দ্রুত করবা। আমরা এখানে দুইটা অক্ষর নিচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে ভূমি অক্ষে থাকবে আমাদের বিক্রয় পরিমাণ, আর উপর থাকবে আমার হচ্ছে এ আর এবং এমআর। আমরা দুইটা রেখা আঁকবো, এ আর এবং কি এমআর রেখা আঁকবো। বিক্রয় পরিমাণ হচ্ছে আমাদের 0 থেকে 5, সো 1 2 3 4 5, 1 2 3 4 5। আর এ আর এবং এমআর কথা যদি বলি, এ আর এবং এমআর মধ্যে মান আছে কত দেখো? এ আর এর মান আছে 50, সর্বোচ্চ সর্বনিম্ন 30, এমআর মান সর্বোচ্চ 50, সর্বনিম্ন 10। তাহলে আমরা 10 করে ধরি, তো 10 20 30 40 50, 10 20 30 40 50, এগুলো হচ্ছে প্রান্তিক আয়। তাহলে নিচে হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ, উপরে হচ্ছে এ আর এবং এমআর। ওকে, তাহলে আমরা বিন্দুগুলো বের করি। একের সাথে প্রথমে একের সাথে হচ্ছে আমাদের
দেখো সবাই, এই যে আমরা প্রথমে এআর রেখা আঁকবো, এই একের সাথে, হ্যাঁ একের সাথে 50, ঠিক আছে এটা। তাহলে প্রথম বিন্দু করো, প্রথমে এআর রেখা আঁকবা, একের সাথে 50, প্রথম বিন্দু হবে এখানে। তারপর হবে 2 এর সাথে 45, এই 2 এর সাথে হবে 45, 45 মানে হচ্ছে 40 এবং 50, এই দুইটা মাঝামাঝি হচ্ছে 45 এখানে, 2 এর সাথে 45। তারপর হবে 3 এর সাথে 40, এদিকে 3 এর সাথে হবে 40, 40 কোথায়, এই যেটা, এটা হচ্ছে আমাদের তৃতীয় বিন্দু। তারপর 4 এর সাথে হবে 35, এই 4 এর সাথে হবে 35, 4 এর সাথে 35, 5 এর সাথে হবে 30, এই 5 এর সাথে হবে 30, এটা হচ্ছে আমাদের লাস্ট বিন্দু। এই সব বিন্দু আমরা যোগ করলে যে রেখা পাবো সেটা হচ্ছে এআর, বা তুমি কি বলতে পারো পি রেখা। এআর এবং পি দুইটা সেম না, একই, এইটা যেমন এটাও সেম, তো সেজন্য এআর এবং পি রেখা বলতে পারো। আর আমি যদি এখানে চলো এখন এমআর রেখা যদি আঁকি, তাহলে সেটা দেখি যে এমআর রেখাটা আসলে দেখতে কেমন হবে। একের সাথে প্রথমে আসছে 50, আগের মতো একের সাথে 50, প্রথমে দেওয়া হবে এখানে। তারপর দেখো 2 এর সাথে হচ্ছে 40 এর বিন্দু, এই 2 এর সাথে হবে 40, 40 মানে এখান থেকে দেখো 2 এর সাথে 40, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। 3 এর সাথে হবে 30 এর বিন্দু, এদিকে 3 এর সাথে হবে 30, 30, তো এটা হচ্ছে 3 নম্বর বিন্দু। 4 এর সাথে হবে 20 এর বিন্দু, এদিকে 4 এর সাথে হবে 20, এটা। তারপর 5 এর সাথে হবে 10, এই 5 এর সাথে হবে 10 এর বিন্দু, এটা। এই সবগুলো বিন্দু যদি আমরা যোগ করে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এমআর রেখা বা মার্জিনাল রেভিনিউ রেখা। তাহলে এআর রেখা পাইছি আমরা, এআর বা পি, আর কি হয়েছে আমরা এমআর রেখা পেয়েছি। ওকে, হয়েছে, পারবো আমরা। একটু দেখো তো সবাই পারবে কিনা। তোমরা কি ক্লাসটা শেয়ার মেনশন করছো সবাই? সবাই শেয়ার করছো? কারা কারা করো নাই একটু দেখো তো, কারা কারা শেয়ার করো নাই। শেয়ার না করলে একটু শেয়ার করে দাও, নিজের ওয়ালে শেয়ার করে দাও। তাহলে আমরা পারবো আশা করি। 3 নাম্বার এই কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটা। চলে যাই আমরা দ্বিতীয় কোশ্চেনে। তো আমরা এখানে একটু ব্যাখ্যা করবো। ব্যাখ্যা কি? চিত্রের ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ উপরের দিকে এআর বাই আমার ধরে এআর বাই আমার এখন করা হলো, যেখানে আমরা দেখতে পাই উৎপাদনের পরিমাণ বিক্রয় পরিমাণ 1 হলে এআর হয় 50, বিক্রয় পরিমাণ 2, 3, 4, 5 হলে এআর হয় 45, 40, 30 এবং 35 এবং 30, এবং সেই প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে আমরা পাই এআর রেখা। সেম ভাবে উৎপাদন পরিমাণ 1 হলে প্রান্তিক উৎপাদন হয়, প্রান্তিক আয় হয় 50, উৎপাদনের বিক্রয় পরিমাণ 2, 3, 4, 5 হলে আমাদের প্রান্তিক আয় হয় 40, 30, 20, 10, এবং সেই প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে এমআর রেখা আমরা পাচ্ছি। ওকে, এটুকু একটু বলবা তাহলে হবে। স্যার একটা সিকিউতে পরিমাণ আর আয় দেওয়া ছিল, পরিমাণ এবং আয় দেওয়া ছিল। পরিমাণ মানে হচ্ছে কিউ, এবং আয় মানে মোট আয় দেওয়া আছে, টোটালি মোট আয়টা তোমার দেওয়া আছে, মানে এটাই তোমার দেওয়া আছে আর কি। তাহলে তুমি ইজিলি করবা। একটু আগে যেভাবে করছি আমরা, এটা এই দুটো গুণ করে আর এআর বের করতে, টি আর বের করতে হবে না, টি আর তোমার দেওয়াই ছিল। তাহলে তুমি ওই টি আর দিয়ে করে দিবা, উপরে টি আর ধরবে, নিচে কিউ ধরবে, তাহলে হয়ে যাবে মিম। ঠিক আছে, চলে আসি আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নাম্বার সিকিউতে চলে যাই। তো 2 নাম্বার সিকিউতে কি বলছে দেখো, যে এখানে একটা প্রশ্ন বলছে। প্রশ্ন হচ্ছে প্রান্তিক ব্যয় কি। দেখো আমরা কিন্তু প্রান্তিক ব্যয় বিষয়টা জানি। প্রান্তিক ব্যয় মানে কি? কোন দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন বৃদ্ধি করলে মানে মোট ব্যয়ের যে পরিবর্তন হবে তাকে আমরা বলবো প্রান্তিক ব্যয়। কি বলছি? কোন দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন বৃদ্ধি করলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলি? প্রান্তিক ব্যয় বা মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট বলি। এই এমসি সূত্র কি? ডেল্টা টিসি, মানে কোন দ্রব্যের অতিরিক্ত উৎপাদন করলেই আমার টোটাল কস্টের যে পরিবর্তন হবে সেটাকে আমরা বলি প্রান্তিক ব্যয় বা এমসি বলে থাকি। 2 নম্বর বলছে দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন। ব্যাখ্যা করো, বলো দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন, কে বলতে পারবে? দীর্ঘকালে কেন আমাদের স্থির ব্যয় থাকে না, কে কি বলতে পারবে একটু বলো তো। দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন? কারণ আমরা বলছি যে একটা প্রতিষ্ঠানে দীর্ঘকাল মানে সেই সময়কে বোঝায় যেখানে কিছু উপকরণ থাকে, সরি উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল হয়, কোন স্থির উপকরণ থাকে না। যেমন আমি যদি বলি কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে, এটা হচ্ছে একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এখানে কিছু উপকরণ কি আছে? ফিক্সড আছে, স্থির আছে, এবং কিছু উপকরণ পরিবর্তনশীল আছে। লেবার এখানে পরিবর্তনশীল, ক্যাপিটাল এখানে স্থির। কিন্তু যদি বলি কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে, মানে এখানে কোনটার উপর বার নাই, তার মানে এটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বোঝায়, দীর্ঘকাল বোঝায় একটা প্রতিষ্ঠানের। তো ব্যয়ের ক্ষেত্রে সেম, একটা প্রতিষ্ঠানের স্বল্পকালে 2 ধরনের ব্যয় থাকবে, স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়।
কিন্তু দীর্ঘকালে একটাই ব্যয় থাকবে, শুধু পরিবর্তনশীল ব্যয়, কোনো স্থির ব্যয় থাকবে না। এই জন্য, কারণ যেটা স্বল্পকালে স্থির থাকতো, যেমন এখানে ক্যাপিটাল স্থির আছে, দীর্ঘকাল হইতে হইতে সেই ক্যাপিটালটাও কিন্তু পরিবর্তন করতে হয়, যার কারণে দীর্ঘকালে কোনো উপকরণ আর স্থির থাকে না, সবগুলো পরিবর্তনশীল হয়ে যায়। তার কারণে আমাদের ব্যয়ের ক্ষেত্রে সেম, স্বল্পকালে হয়তো তোমার দুই ধরনের ব্যয় থাকে, স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। কিছু ব্যয় স্থির, কিছু ব্যয় পরিবর্তনশীল। যেমন একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের মালিককে তুমি মনে করো যে 10,000 টাকা রেস্টুরেন্টে ভাড়া দাও, রেস্টুরেন্টের ভাড়া আর কি। তো ওই রেস্টুরেন্টের আমরা বলতে পারি যে ওই ভাড়াটা 10 বছর পর্যন্ত বা 5 বছর পর্যন্ত ফিক্সড। মালিকের তোমার সাথে ডিট হয়েছে 5 বছর, 5 বছর তোমার থেকে 10,000 টাকা নেবে, কিন্তু 5 বছর পরে কিন্তু ওই 10,000 টাকাটাও বেড়ে 15,000 বা 20,000 হবে। তার মানে ভাড়াটাও কিন্তু পরিবর্তন হবে একটা সময় পরে। সেজন্য একটা বছরের স্বল্পকালে হয়তো কিছু ব্যয় কি থাকে, তোমার স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে হইলে সেই ব্যয়টার স্থির থাকে না, সেটাও কি হয়ে যায়, পরিবর্তনশীল হয়ে যায়। যার কারণে দীর্ঘকালে কোনো স্থির ব্যয় থাকে না, সবগুলোই পরিবর্তনশীল হয়, এটা বলবো। 3 অবস্থায় উদ্দীপকের আলোকে মোট উৎপাদন বা টিপি রেখা অঙ্কন করে। এখানে তো দেওয়া আছে, উৎপাদন দেওয়া আছে, শ্রম দেওয়া আছে, মানে কতটুকু শ্রম ইউজ করছে সেটা, এবং মোট উৎপাদন দেওয়া আছে, টোটাল প্রোডাকশন দেওয়া আছে। তো সেই মোট উৎপাদন রেখাটা তুমি এই টোটাল প্রোডাকশন রেখাটা তুমি আঁকবা। তো এটা তো একদম সহজ, পারবে না তোমরা করতে? এটি করতে পারবা তোমরা? মোট উৎপাদন রেখা আঁকতে পারবা? চলো আমরা করে দেখি মোট উৎপাদন রেখা আঁকি। তো চলো আমরা এখানে মোট উৎপাদন রেখা আঁকবো। 3 নাম্বার আমরা করতেছি। চলো 3 নাম্বার হচ্ছে আমাদের দুইটা অক্ষ থাকবে। ভূমি অক্ষে আমাদের আগের মতো শ্রমটা আমরা ধরলাম, ভূমি অক্ষে শ্রম, যেটাকে আমরা বলছি লেবার, এবং উপরের দিকে আমরা ধরলাম মোট উৎপাদন। এখানে ধরলাম মোট উৎপাদন, যেটাকে আমরা বলে থাকি যে টোটাল। হ্যাঁ, আমরা এখানে টোটাল প্রোডাকশন লিখতে পারি, টিপি লেখো, এটা বেস্ট হয়। আমরা এখানে কিউ না লিখে টিপি লিখি, টোটাল প্রোডাকশন লিখি, টিপি, টোটাল প্রোডাকশন। ওকে, তো দেখো আমাদের এখানে কি আছে, শ্রমের পরিমাণ আছে 1 থেকে 4। তো 1 2 3 4, প্রত্যেকটা দ্রুত সমান রাখবা। 1 2 3 4। আর মোট উৎপাদন ক্ষেত্রে আছে 4 10 14 17। তাহলে আমরা এখানে একটা নির্দিষ্ট অনুপাত আগে মনে করি আমরা 5 5 করে ধরি। তো 5 10 15 20, 5 10 15 20। চলো আমরা বিন্দুগুলো বের করে ফেলি। প্রথমে আছে 1 এর সাথে 4 এর বিন্দু, এদিকে 1 এর সাথে 4, 4 মানে কোথায়, এই যে 5 এটা যদি হয় 4 তার একটু নিচে এখানে প্রথম বিন্দু হয় এখানে। 2 এর সাথে হবে 10 এর বিন্দু, এদিকে 2 এর সাথে হবে 10, এই যে 2 এর সাথে 10, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। তারপর হবে 3 এর সাথে 14 এর বিন্দু, এদিকে 3 এর সাথে হবে 14, 14 মানে এখানে 3 এর সাথে 14। তারপর হবে 4 এর সাথে 17 এর বিন্দু, এদিকে 4 এর সাথে হবে 17, 17 এর সাথে যদি 20 হয় 15 হয়, 17 মানে হচ্ছে এখানে 4 এর সাথে 17, এই বিন্দুগুলো। এই 4টা বিন্দু যদি যোগ করে দাও তাহলে রেখাটা 0 থেকে শুরু করতে পারবা, সমস্যা নাই, যেহেতু শ্রম 0 হলে উৎপাদন 0 হবে, সো 0 থেকে শুরু করে রেখাটা এরকম হবে। এটা হচ্ছে আমাদের টিপি, মানে টোটাল প্রোডাকশন রেখা। পারবো? টোটাল প্রোডাকশন রেখা আঁকতে পারবো আমরা? ওকে, সো তোমাদের কিন্তু কালকেও ক্লাস আছে। আমি এই ক্লাসটা গত পর্যন্ত নিতে পারি না, আজকে নিয়ে ফেলতেছি। তো কালকে কিন্তু আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস আছে, বুঝছো? কালকে কিন্তু তোমাদের ক্লাস থাকবে 4th চ্যাপ্টারের উপর, মানে বাজার চ্যাপ্টারের উপর কালকে ক্লাস থাকবে। তো দেখো তাহলে আমরা এটা করে ফেললাম, টিপি রেখা আঁকছি। এরপর দেখো 4 নাম্বার কি বুঝতে, আচ্ছা এটা ব্যাখ্যা করতে হবে, শুধু আঁকলে হবে না, ব্যাখ্যা কি করবা, চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মোট উৎপাদন ধরে টিপি রেখা অঙ্কন করা হলো। যেখানে আমরা দেখতে পাই শ্রম 1 হলে মোট উৎপাদন 4, শ্রম 2 3 4 হলে যথাক্রমে মোট উৎপাদন কত হয় 10 14 এবং কত 17, এবং সেই প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলেই টিপি মানে মোট উৎপাদন রেখা আমরা পাই। এটুকু বলবা। 4 নম্বরে উদ্দীপকে উল্লেখিত তথ্য উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। মানে বলতে এখানে এটা কোন বিধিকে সমর্থন করতেছে সেটা চিত্রের মাধ্যমে করতে বলছে। তো যেহেতু বলছে চিত্রের মাধ্যমে, যদি চিত্রের মাধ্যমে না বলতো তাহলে জাস্ট আমরা এমনি ব্যাখ্যা করে দিতাম এখানে কোন বিধি হয়েছে। কিন্তু যেহেতু চিত্রের মাধ্যমে করতে বলছে, আমাদেরকে অবশ্যই এখানে সূচি করে দেন চিত্র আগে তোমাকে দেখাইতে হবে যে কোন বিধি হয়েছে। চিত্র কোনটা রাখবা, প্রান্তিক উৎপাদনের, কারণ প্রান্তিক উৎপাদন দেখে তুমি বুঝবে এখানে কোন বিধি হয়েছে, বুঝছো? তাহলে চলো আমরা এখানে 4 নাম্বারটা করবো। 4 নাম্বারটা আমরা করে ফেলি। তো 4 নাম্বার করার জন্য আমাদেরকে সূচিটা করতে হবে আবারও, এবং সেখানে প্রান্তিক উৎপাদন বের করতে হবে, বুঝছো? তো আমরা করে ফেলি, চলো। আমরা এখানে সূচিটা করতেছি। প্রথমে সূচির মধ্যে আমাদের এখানে কি কি আছে, যে শ্রম দেওয়া আছে, আমি জাস্ট এল লিখতেছি, লেবার, এবং মোট উৎপাদন যেটাকে আমরা লিখতেছি কিউ, মানে টোটাল প্রোডাকশন লিখি, কিউ না লিখে টোটাল প্রোডাকশন।
এরপর হচ্ছে হ্যাঁ টোটাল প্রোডাকশন লিখলাম টিপি, আর হচ্ছে মার্জিনাল প্রোডাকশনটা লিখে দিচ্ছি কেমন। তো দেখো চারটা এখানে আছে। সো আমাদের এখানে শ্রম আছে 1 থেকে 4, 1 2 3 4, আর টিবি টোটাল প্রোডাকশন হচ্ছে এখানে 4 10 14 17, 4 10 14 17, এটা হচ্ছে আমাদের মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন। আর মার্জিনাল প্রোডাকশন যদি বলি, মার্জিনাল প্রোডাকশন আমাদের বের করতে হবে। তো মার্জিনাল প্রোডাকশন সূত্র কি? মার্জিনাল প্রোডাকশন মানে হচ্ছে টোটাল প্রোডাকশনের পরিবর্তনকে টোটাল লেবারের পরিবর্তন দ্বারা ভাগ করতে হবে। টোটাল প্রোডাকশনের পরিবর্তনকে টোটাল লেবারের পরিবর্তন দ্বারা ভাগ করতে হবে কেমন। তো কেমন করবো দেখো, ফার্স্ট অফ অল আমরা এখানে যেহেতু লেবার এক করে বাড়ছে, জাস্ট টোটাল প্রোডাকশনের পরিবর্তনটা লিখে দিলে হয়ে যাবে। তো প্রথমে এভাবে করবা, আগের মতোই প্রান্তিক মানে এভাবে করবা, একটার ক্ষেত্রে যেটাই মোট সেটা প্রান্তিক লিখবা। তাহলে একটা লেবার ইউজ করলে মোট উৎপাদন যেটা প্রান্তিক উৎপাদনও সেম। ওকে, এক থেকে দুইটা লেবার ব্যবহার করলে এই মোট উৎপাদনের পার্থক্য লিখবা। 17 10 থেকে আমরা 4 বাদ দিব। দেখো 10 থেকে 4 বাদ দিলে মোট উৎপাদনের পার্থক্য বের হবে। 10 থেকে 4 বাদ দিলে আনসার হবে 6। আবার 14 থেকে 10 বাদ দিলে আনসার হবে 4। তারপর 17 থেকে 14 বাদ দিলে আনসার কত হবে? আনসার হবে 3। তার মানে প্রথমে টোটাল প্রোডাকশন হচ্ছে 4, আর সেটা মাঝের প্রোডাকশন লিখলাম। তারপর টোটাল প্রোডাকশনের পার্থক্য লিখলাম। 10 থেকে 14 বাদ দিলে আনসার হবে 6, 14 থেকে 10 বাদ দিলে হবে 4, 17 থেকে 14 বাদ দিলে হবে 3। এখন এই যে মাঝের প্রোডাকশন রেখা, আমরা মাঝের প্রোডাকশন যে সূচিটা আমরা করছি, এই সূচি থেকে এখন আমরা চিত্র আঁকার চেষ্টা করবো। চলো আমরা এখন চিত্র আঁকতেছি, আমরা দুটো অক্ষর নিব। চলো আমরা নিচে হবে আমাদের লেবার, আমি যা শর্টকাটে করতেছি, উপর হবে এমটি বা মার্জিনাল প্রোডাকশন। লেবার আছে 1 2 3 4, 1 2 3 4, এগুলো হচ্ছে লেবার। আর মার্জিনাল প্রোডাকশন হচ্ছে 4 6 4 3। এখানে আমরা দুই করে এক করে ধরতে পারি চাইলে, 6 যেহেতু, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। চলে আসে আমরা বিন্দুগুলো বের করবো। যেমন একের সাথে প্রথমে 4 বিন্দু, এদিকে একের সাথে হবে কত? 4 বিন্দু, তাহলে একের সাথে 4, এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু। তারপরে 2 এর সাথে 6 বিন্দু, এরই 2 এর সাথে হবে 6, 6 কোথায়? এই যে এখানে 6, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। তারপর 3 এর সাথে হবে 4 বিন্দু, আবার 3 এর সাথে আবার 4 আসছে। তারপর আবার 4 এর সাথে 3 বিন্দু, এই 4 এর সাথে হবে 3 বিন্দু, এটা। তাহলে এখানে কি হচ্ছে? যেটা এরকম যে প্রথমে বাড়তেছে, তারপর আবার কমা শুরু করছে। এটা হচ্ছে আমাদের মার্জিনাল প্রোডাকশন রেখা। মার্জিনাল প্রোডাকশন রেখা। তো কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, মার্জিনাল প্রোডাকশনটা পর দিয়ে কমতেছে, কিন্তু প্রথমে বাড়ছিল। এই জিনিসটা আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে হয়। এই মার্জিনাল প্রোডাকশনটা বা মনে রাখবা, একটা প্রতিষ্ঠানের শুরুর দিকে যেহেতু যন্ত্রপাতিগুলো নতুন থাকে, প্রযুক্তিগুলো নতুন থাকে, সে কারণে প্রথম দিকে ক্রমহ্রাসমান না হয়ে উৎপাদনটা প্রথমে ক্রমবর্ধমান হয় একটু। এরপরে যখন তুমি উৎপাদন আরো বৃদ্ধি করবে, উপকরণ আরো বৃদ্ধি করবা, তারপর ক্রমহ্রাসমান আস্তে আস্তে দেখা দিবে। তো প্রথম দিকে ক্রমবর্ধমান হলে পরে কি হয়েছে? ক্রমহ্রাসমান। তাহলে এই কথাটাই বলবা এখানে, যেখানে কোন বিধি কার্যকর হয়েছে বলবা এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে পরের দিকে। যদিও শুরুর দিকে প্রথমে মানে এক থেকে যখন দুইটা উপকরণ আমরা নিয়ে করতেছি, তখন উৎপাদনটা প্রান্তিক উৎপাদনটা একটু বাড়ছিল, মানে ক্রমবর্ধমান হয়েছিল, তারপর আবার ক্রমহ্রাসমান হয়েছে। মেনলি এখানে ক্রমহ্রাসমানটাকে নির্দেশ করতেছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি করতেছে? নির্দেশ করতেছে। যেহেতু এখানে প্রান্তিক উৎপাদন কি পাচ্ছে বলতো? প্রান্তিক উৎপাদন কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। যদি এটা বৃদ্ধি পাইছিল, এটা বৃদ্ধি পাইছে, এরপর কি পাইছে? এটা হ্রাস পাইছে, বুঝছো? তো এটা প্রতিটা প্রতিষ্ঠানে এটা হয়, সাধারণত শুরুর দিকে একটু ক্রমবর্ধমান দেখা দেয়, এরপর আস্তে আস্তে ক্রমহ্রাসমান হতে থাকে। ঠিক আছে? ক্লাস শুরু হয়েছে 7টায় ভাইয়া, 7টায় ক্লাস শুরু হয়। তো যে ক্লাসটা যতটুকু মিস করছো সেটা তুমি রেকর্ডেড থাকবে, তুমি ক্লাসটা পরে দেখে নিবা যে অংশটা তুমি মিস করছো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা বলবো যে এখানে কোন বিধি কার্যকর হয়েছে? ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি হয়েছে? কার্যকর হয়েছে। তবে যদিও প্রথম দিকে হয়েছে একটু ক্রমবর্ধমান হয়েছে, এইটুকু বলবা। এইটা গেল। চলো তারপর আমরা চলে আসি পরেরটা। এটা পারবো তো সবাই? চলো আমরা পরেরটায় চলে যাচ্ছি, ম্যাথ। পরের ম্যাথে চলে যাই, চলো। দেখো এরপরের ম্যাথে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে, দেখো কোশ্চেনটা, সেটা হচ্ছে কোশ্চেনটা আমাদেরকে বলতেছে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের মধ্যে আমাদের কি বলছে দেখো, যে অর্থনীতিতে উৎপাদন কি, আমরা এটা অলরেডি বলে ফেলছি। অর্থনীতি উৎপাদন বলতে আমরা উপযোগ সৃষ্টিকে বোঝা থাকে। প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যের রূপগত, গুণগত, স্থানগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা, সেটাকে আমরা কি বলছি? উৎপাদন বলছি। 2 নম্বর বলছে দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন, এটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম। দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল হয়, কোনো স্থির ব্যয় থাকবে না, কারণ যেটা স্বল্পকালে স্থির ব্যয় থাকতো
সেটাও দীর্ঘকালে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেটা আর স্থির থাকে না। সেজন্য সেটার নামও পরিবর্তনশীল ব্যয় হয়ে যায়। যেটা স্বল্পকালে স্থির ব্যয় থাকতো সেটাও পরিবর্তনশীল হয়ে যায়, সেজন্য আমরা বলবো দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকে কি ধরনের মাত্রাবোধ উৎপাদন বিধি কার্যকর আছে বিশ্লেষণ করে। এটা একদম সিম্পল বিষয়। এখানে কোন বিধি কার্যকর আছে? এখানে দেখো প্রথমে আছে 30, এই আইসোকয়েন কার্ভের মধ্যে আইসোকয়েন কার্ভ 1 এর মধ্যে আছে 30, তারপর আছে 60, তারপর আছে 90। তার মানে এখানে প্রথমে 30 বসছে, প্রথমে এখানে 30 বৃদ্ধি পাইছে, মানে আমি যদি প্রান্তিক উৎপাদনগুলো বের করি তুমি বুঝতে পারবা। প্রান্তিক উৎপাদন এখানে 30, তারপর দেখো 60 হয়েছে, তো 60 থেকে 30 বাদ দিলে কত হবে? তার মানে এখানেও 30 বৃদ্ধি পাইছে, তারপর আবার 90 হয়েছে, তারপর 90 থেকে 60 বের করলে হবে 30। তার মানে এখানে প্রতিবারে 30 করে আমাদের উৎপাদন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। দেখো প্রথমে 30 বৃদ্ধি পাইছে, তারপর আবার 30 বৃদ্ধি পাইছে, তারপর আবার 30 বৃদ্ধি পাইছে। তার মানে এটা কোন বিধি? এটা হবে স্থির মাত্রাগত। ঠিক আছে, আমরা কি বলবো? স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। কেন মাত্রাগত বলা হয়? কারণ এখানে আইসোকয়েন কার্ভ আছে। আইসোকয়েন কার্ভকে আমরা প্রান্তিক উৎপাদন বিধি বলি না, এগুলোকে আমরা বলি মাত্রাগত উৎপাদন বিধি, মানে এগুলো দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলো, বুঝছো? তো আমরা বলবো যে উদ্দীপকে কি ধরনের মাত্রাগত উৎপাদন বিধি কার্যকর হচ্ছে, আনসার হবে যে স্থির সমানুপাতিক, স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি হয়ে আছে। স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি হয়ে আছে। ওকে, স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি কার্যকর হয়েছে। স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি কি হয়েছে? কার্যকর হয়েছে। পারবো আমরা? স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি কার্যকর হয়েছে, কারণ এখানে প্রতিবারে 60 মানে প্রতিবারে 30 করে বাড়তেছে, সেজন্য। হ্যাঁ, স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি কার্যকর হয়েছে। পারবো? সবাই একটু ডান লিখো তো, পারবা কিনা? যারা পারবা একটু ডান লিখো কমেন্ট বক্সে, আমি একটু দেখতে চাই কারা কারা পারবা। যারা পারবা একটু ডান লিখবো কমেন্ট বক্সে, যারা পারবে একটু ডান লিখো কমেন্ট বক্সে দ্রুত, যারা পারবে একটু কমেন্ট বক্সে ডান লিখো। হয়েছে? তাহলে 30, 60 এবং 90, 30, 60, 90 এটা যেহেতু আছে স্থির হারে যেহেতু গেছে, তার মানে আমরা বলবো স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি বলবো এটাকে। কেন আরবার দেখো, আরবার বলতেছি আমি এখানে, যেহেতু এখানে প্রতিবারে তোমরা খেয়াল করো, এখানে প্রতিবারে যেহেতু কত করে বাড়ছে, প্রথমে 30 বাড়ছে, তারপর আবার বেড়ে 60 হয়েছে, তার মানে আবার 30 বাড়ছে, আবার বেড়ে 30 বেড়ে 90 হয়েছে, তার মানে প্রতিবারে স্থির হার বৃদ্ধি পাচ্ছে। ওকে, চলে আসে 4 নম্বর কোশ্চেন। আমরা 4 নম্বর কোশ্চেন বলতে উদ্দীপকে Q2 মানে এই যেটা IQ2 এটার এবং IQ3 এইটা এবং এই দুটার মধ্যে যদি বলতেছে নির্দেশিত উৎপাদনের পরিমাণ যথাক্রমে 70 এবং 120 হলো, অর্থাৎ এখানে 60 না হয়ে এখানে যদি হয় কত, 60 না হয়ে যদি কত হয় 70 হয়, এবং এখানে 90 না হয়ে যদি কত হয় 120 হয়, তাহলে বলছে যে তাহলে মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হবে, তার মানে এটা কোন বিধি হবে তখন। তাহলে আমরা বলতে পারি, জাস্ট চিত্র তুমি আঁকবা, আবার আঁকার পরে শুধুমাত্র এখানে আইকিউ এখানে 60 না লিখে 70 লিখবা, 90 না লিখে 120 লিখবা। এই চিত্রটা সেম তুমি করবা, করার পর বলবা যে এখানে কোন বিধি কার্যকর হয়েছে। তুমি দেখো প্রথমে এখানে 30 বাড়ছে, তারপর দেখো 30 থেকে 70 হয়েছে, মানে 40 বেড়েছে। প্রথমে 30 বাড়ছে, তারপর 40 বাড়ছে, তারপর আবার 50 বাড়ছে। দেখো 70 থেকে 120 মানে 50 বৃদ্ধি পাইছে। তাহলে প্রথমে বৃদ্ধি পাইছে 30, তারপর বৃদ্ধি পাইছে 40, তারপর বৃদ্ধি পাইছে 50। তাহলে তখন আমরা কোন বিধি বলবো এটাকে? তখন এটাকে আমরা কোন বিধি বলবো তোমরা বলো দেখি। প্রথমে বৃদ্ধি পাইছে 30, তারপর বৃদ্ধি পাইছে 40, তারপর বৃদ্ধি পাইছে 50, তাহলে এখানে কোন বিধি হবে তখন? তখন এটাকে আমরা কি বিধি বলবো? যাকে বলছে ক্রমবর্ধমান উৎপাদন বিধি। না, ক্রমবর্ধমান মাত্রাগত এই ওয়ার্ডটা লিখতেই হবে। মাত্রাগত তুমি যদি না লিখো তাহলে তোমার আনসারটা ভুল। মাত্রাগত ডেফিনেটলি তোমাকে লিখতে হবে, কম্পালসারি, এটা মাত্রাগত তোমাকে লিখতেই হবে। তাহলে আমরা বলবো কি, যে এখানে প্রথমে 30, তারপর 70, তারপর হচ্ছে 120, সো প্রথমে 30 বৃদ্ধি পাইছে, তারপর হচ্ছে 40 বৃদ্ধি পেয়েছে, তারপর 50 বৃদ্ধি পাইছে, এরকম আমরা বলবো। তার মানে এখানে কি হচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু বৃদ্ধি হারটা ক্রমান্বয়ে বৃদ্ধি, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি।
এটাকে আমরা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি বলবো, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি বলবো। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? ওকে ফাইন, চলো আসি পরবর্তী কোশ্চেন আমরা যাবো, এটা শেষ করলাম। পরবর্তী কোশ্চেনটা চলো আমরা আলোচনা করি, এটা সেম কোশ্চেন। এই দেখো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এটা, এখানে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, মোটাই দেওয়া আছে, ওই যে একজন প্রশ্ন করছিল তার এখানে একটা প্রশ্নের মধ্যে সরাসরি মোটাই দেওয়া আছে, তা আমরা সেক্ষেত্রে মোটা রেখা কেমন আঁকবো? এটা কিন্তু সিম্পল কথা। চলে আসে আমরা আগে এটা করে ফেলি। মাত্রাগত উৎপাদন কাকে বলে? উৎপাদনের উপকরণের মাত্রাগত পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তার অনুপাতকে বা সেই বিধিটাকে আমরা বলি মাত্রাগত উৎপাদন। উৎপাদন উপকরণের মাত্রাগত পরিবর্তন যে হারে হয়, উৎপাদন উপকরণের মাত্রাগত পরিবর্তনের ফলে উৎপাদন যে পরিবর্তন হয় সেটা যে অনুপাত, সেটাকে আমরা বলি মাত্রাগত উৎপাদন বলে। ওকে, মাত্রাগত উৎপাদন উপকরণ বলতে আমি বোঝাচ্ছি, মাত্রাগত পরিবর্তন মানে বোঝাচ্ছি উপকরণের যে উপকরণের সবগুলো যখন চেঞ্জ হয়, সবগুলো উপকরণ যখন চেঞ্জ হয়, মানে স্থির উপকরণ পরিবর্তনশীল উপকরণ যদি দুটাই চেঞ্জ হয় তখন উৎপাদনের যে পরিবর্তন হয়, এই দুটার যে অনুপাত বা এই দুটার যে সম্পর্ক সেটাকে আমরা বলি মাত্রাগত উৎপাদন। ওকে, চলো সেই 2 নম্বরে বলছে স্বল্পকালে সর্বদাই এইচসি গ্রেটার দ্যান এবিসি হয় কেন? কারণ মাথা রাখবা স্বল্পকালে অ্যাভারেজ কস্ট সমান অবশ্যই এএফসি প্লাস এবিসি, এই দুটো যোগফলে কিন্তু স্বল্পকালে অ্যাভারেজ কস্ট বা স্বল্পকালে অ্যাভারেজ কস্ট রাখা হয় এএফসি প্লাস এবিসির যোগফলে। এই দুটো যোগ করেই স্বল্পকালে অ্যাভারেজ কস্ট রাখা হয়, এসি হয়। স্বল্পকালে এসি হয় এফসি প্লাস এবিসি যোগ করে, তো অবশ্যই এবিসির তুলনায় কি হবে? এসি বড় হবে। এবিসির তুলনায় এসি বড় হবে না, কারণ এবিসির সাথে এফসি যোগ হয়ে এসি হয়, সেজন্য অবশ্যই এবিসির তুলনায় কি হবে? এসি বড় হবে স্বল্পকালে, কারণ এই এবিসির সাথে এফসি যোগ হয়ে কি হয়? এসি হয় বিধায়। ক্লিয়ার? তাহলে আনসার হবে এটা, যেহেতু আমাদের এবিসির সাথে এফসি যোগ হয়ে এসি হয় স্বল্পকালে, তাই অবশ্যই এসির মানটা বড় হবে এবিসির তুলনায়, কারণ এবিসির সাথে এফসি যোগ হয়ে কি হয়? এসি হয়। 3 নম্বর বলছে উদ্দীপকের আলোকে মোট আয় রেখা অঙ্কন করো। চলো আমরা এখানে মোট আয় রেখা আঁকবো। আমরা এটার আমি এখানে দেখাচ্ছি, এই যে এখানে আছে মোট আয় রেখা। চলো আমরা করি, এখান থেকে আমরা বলছি মোট আয় রেখা আঁকতে হবে, এই সূত্র থেকে মোট আয় রেখা আঁকবা। 2টা অক্ষর নাও, 3 নাম্বারটা করো। এগুলো করাইছেন একটু আগে, সেম জিনিস। দেখো এখানে 2টা অক্ষর নাও, নিচের দিকে হবে আমাদের বিক্রয়ের পরিমাণ, আমি কিউ ধরতেছি, উপরে হবে আমাদের টিআর টোটাল রেভিনিউ। তো বিক্রয় আছে 1 থেকে 6, 1 একটু সুন্দর করে করি। দেখো কিউ এখানে হবে 1 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর উপর হবে টিআর টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ আছে 400 700 900 1000 1000 তারপর 900। তাহলে আমরা 100 করে ধরি না, 200 করে ধরি। তো 200 200 400 600 800 1000, কেমন? তো 200 400 600 800 1000 আমরা ধরলাম, ঠিক আছে? তো দেখো কেমন করতেছি আমরা, প্রথমে 1 এর সাথে 400, 1 এর সাথে হবে 400 প্রথমে দিয়ে এখানে, তারপর হবে 2 এর সাথে 700, এই 2 এর সাথে 700 মানে এখানে মনে করো 6 7 800 মাঝামাঝি হচ্ছে 700, 3 এর সাথে হবে 900, এই 3 এর সাথে হবে 900, 900 মানে হচ্ছে 800, এখানে 1000, 900 মানে এই দুটো মাঝামাঝি এখানে। তারপর 4 এর সাথে হবে 1000, এই 4 এর সাথে হবে 1000, 1000 এখানে, 4 এর সাথে 1000। তারপর 5 এর সাথে হবে 1000, এই 5 এর সাথে হবে 1000। দেন 6 এর সাথে হবে 900, এই 6 এর সাথে হবে 900, 900 মানে হচ্ছে এখান থেকে। এই সবগুলো বিদ্যা আমরা যোগ করে দিব, এটাকে আমরা বলবো টোটাল রেভিনিউ রেখা, মোট আয় রেখা। হয়েছে? পারবো? মোট আয় রেখা আঁকতে পারবো আমরা? তাহলে মোট আয় বা টোটাল রেভিনিউ রেখা আমরা করে ফেলেছি। 2 নম্বর প্রশ্ন আমাদের উদ্দীপক আলোকে এআর বা এমআর রেখা অঙ্কন করো। একটু আগে দেখাইছি তোমাদেরকে আমি, এখান থেকে এআর বা এমআর কেমন করবো। আগে তুমি এআর বা এমআর রেখা বের করো, এখানে আমি মান করে দেখাচ্ছি তোমাদেরকে, মান বের করে তারপর করবো। একটু আগে দেখাচ্ছি কেমন করবা, জাস্ট এখানে এআর রেখো এবং এখানে এমআর রেখো। প্রথমে এআর বের করে এআর কেমন হয় এটাকে এটা দিয়ে ভাগ করো। 400 কে তুমি 1 দিয়ে ভাগ করলে হবে 400, তারপর 700 কে 2 দিয়ে ভাগ করলে হবে 350, 900 কে 3 দিয়ে ভাগ করলে হবে 300, তারপর 1000 কে 4 দিয়ে ভাগ করলে হবে 250, 1000 কে আবার 5 দিয়ে ভাগ করলে হবে 200, 1000 900 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 900 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 900, হ্যাঁ আমরা যদি ভাগ করি 900 কে 900 ডিভাইডেড বাই 6, 900 কে 6 দিয়ে ভাগ করলে হবে 150, এটা হবে 150। ওকে, তারপর এমআর বের করি। চলো এমআর কেমনে করবো,
একটার ক্ষেত্রে যেটাই মোটাই সেটা কি হবে প্রান্তিকায়। তারপরে এই মোটাই পার্থক্য লিখবা। 300 থেকে 400, সরি 700 থেকে 400 বাদ দিলে হবে 300। ওকে, তারপর 900 থেকে 700 বাদ দিলে হবে 200। তারপর 1000 থেকে 900 বাদ দিলে হবে 100। 1000 থেকে 1000 বাদ দিলে হবে 0, এটা সরাসরি 0 হবে। 1000 থেকে 1000 বাদ দিলে হবে 0 হবে। আবার 900 থেকে তুমি যদি 900 থেকে 1000 বাদ দাও তাহলে এখানে হবে -100, -100। ঠিক আছে, তো এটা মাইনাস দেখে ঘাবড়ানোর দরকার নাই, সেম। তোমরা যদি এআর বের করো তাহলে এআর রেখাটা হবে এরকম। এটা যদি হয় এআর রেখা তাহলে এমআর রেখা কেমন হবে? এমআর রেখাটা এরকম হবে, এমআর রেখা হবে এরকম। ঠিক আছে, মানে এমআর রেখাটা এই 0-র একটু কি চলে আসবে, নিচে চলে আসবে, মানে -100-র মধ্যে যাবে আর কি। তারপর 100, 200, 300, এখানে 100, 200, 300। তোমরা করে দেখো, বাসায় করবে এটা। ঠিক আছে, 400 হয়ে যাবে। ওকে, তো এমআরটা নিচে চলে যাবে আর এআরটা কোথায় যাবে? উপরে পর্যন্ত থাকবে আর কি, এইটুকু। পারবো না? একটু আগে দেখাচ্ছি কিন্তু এআর হবে আমার রেখা কেমন রাখতে হয়। আমার কি আবার একে দেখাইতে হবে নাকি পারবা? এআর হবে আমার কি করতে পারবা নাকি দেখাইতে হবে আবারও? এআর এবং এমআর রেখা কি করে দেখাইতে হবে নাকি পারবা? হয়েছে? যাকে বলছে পারবো কারণ আমি আপনার স্টুডেন্ট। আচ্ছা, ভেরি গুড। তো চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে, সবাই পারবে মাশাআল্লাহ। পরবর্তী কোশ্চেন বলছে যে এখানে এটা লাস্ট, এরপর করাবো না। ঠিক আছে, এটা লাস্ট আজকে। তো দেখো পরবর্তী কোশ্চেন বলছে এখানে একটা সূচি দেওয়া আছে। এই সূচির মধ্যে আমাদেরকে বলেছে উৎপাদন দেওয়া আছে 1, 2, 3, 4 এবং মোট স্থির ব্যয় দেওয়া আছে, মানে ফিক্সড কস্ট দেওয়া আছে 100 করে। মোট পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 60, 100, 100, 260 এবং হচ্ছে 500। তার মানে এখানে আমাদেরকে দুইটা জিনিস দেওয়া আছে। এখান থেকে বললো প্রথমে মোট আয় কি। মোট আয় মানে কি বলবো আমরা, যে কোনো উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক বা উৎপাদন প্রতিষ্ঠান যেই পরিমাণ অর্থ বা অর্থ উপার্জন করে বা আয় করে সেটাকে আমরা বলি মোট আয়। তার মানে যে পরিমাণ অর্থ তারা পায় একটা নির্দিষ্ট দ্রব্য বিক্রি করে সেটাকে আমরা বলবো মোট আয়, একদম সিম্পল। দুই নম্বর বলছে দীর্ঘকাল স্থির ব্যয় থাকে না কেন, সেম কোশ্চেন আবার বলতেছে, এটা তো আমরা পড়ছি না। তিন নম্বর বলছে উদ্দীপক হতে গড় আয় মানে এসি রেখা অঙ্কন করতে বলছে, তোমাকে এসি বের করতে বলছে। তো চলো আমরা এটার এসি করব। ঠিক আছে, আমি এটার হ্যাঁ কোশ্চেনটা আমি এখানে এসি বের করব। চলো আমরা করি। এই দেখো 3 নম্বর কোশ্চেন আমরা এসি বের করতেছি। তো আমরা চলে আসি 3 নম্বর। এখানে আমাদের এসি বের করার জন্য আগে সূচি করতে হবে, বুঝছো? এসি রেখা আঁকতে বলছে, তো এসি রেখা আঁকার জন্য আগে এসি আমাদেরকে বক্স ঘর করতে হবে। তো আমি শর্টকাটে করতেছি, দেখো সবাই। এখানে দেওয়া আছে উৎপাদনের পরিমাণ, স্থির ব্যয় এবং হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয় এবং গড় ব্যয় আমরা করব, বুঝছো? এখানে মোট ব্যয় দেওয়া আছে, আমরা কি করবো এখন গড় ব্যয়টা বের করবো। চলো আমরা করি। তাহলে এখানে হবে আমাদের উৎপাদনের পরিমাণ কিউ, আর মোট স্থির ব্যয় মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, মোট পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট এবং হচ্ছে মোট ব্যয় মানে টোটাল কস্ট, আর এভারেজ কস্ট মানে হচ্ছে এসি। ঠিক আছে, তো দেখো আমরা করতেছি 4টা আছে 1, 2, 3, 4। দেখো উৎপাদন করতেছি আমরা 1, 2, 3, 4 আর স্থির ব্যয় দেওয়া আছে সবসময় 100 করে। 100 করে আমাদের স্থির ব্যয় দেওয়া আছে এবং পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 60, তারপর হচ্ছে 100, 260, এরপর হচ্ছে 500। এগুলো আমাদের কি দেওয়া আছে? পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে টিভিসি দেওয়া আছে। এখন আমাদের টিসি বের করতে হবে। চলো আমরা টিসি কেমনে বের করবো, একদম সিম্পল। টিসি বের করতে হলে তুমি হচ্ছে টিএফসি, হ্যাঁ টিএফসি প্লাস টিভিসি যোগ করে দাও, টিভিসি যোগ করে দাও। কেমন? এই দুটো যোগ করে দিলে টিসি বের হবে। এটার সাথে যোগ করলে হবে 160, ওকে। এর সাথে যোগ করলে হবে 200, এর সাথে যোগ করলে হবে 360, হ্যাঁ 260, এটা হবে 600। তাহলে আমাদের কি বের হয়েছে? টিসি মানে টোটাল কস্ট বের হয়ে যাচ্ছে। এখন আমরা এভারেজ কস্ট বের করবো। আসলে আয় বলো ব্যয় বলো সবই সেম। মোট আয় বের করছো, মোট আয় যেভাবে করতেছো সেম। এখানে মোট আয় ক্ষেত্রে যদিও 3টে কিউ গুণ করতে হয়, এখানে 2টো যোগ করতে হয়। আর এভারেজটা সেম, আগে মোট আয়কে কিউ দিয়ে ভাগ করলে এভারেজ রেভিনিউ বের হয়েছে, এখন মোট ব্যয়কে কিউ দিয়ে ভাগ করলে এভারেজ কস্ট বের হবে। কেমন? তাহলে এখানে 160 কে তুমি যদি 1 দিয়ে ভাগ করে দাও প্রথম হবে 160, ওকে। তারপর 200 কে 2 দিয়ে ভাগ করলে হবে 100, 360 কে 3 দিয়ে ভাগ করলে হবে কত? 120, 120 3 বার 2, হ্যাঁ। 600 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করে দাও কত হয়? 600 কে 4 দিয়ে ভাগ করলে 150,
150 মানে 300 300 600, হ্যাঁ তাহলে 150 হয়ে গেছে আমাদের অ্যাভারেজ কস্ট। এখন রেখা আঁকবো, তাহলে আমরা করে ফেলি। আমরা দুই অক্ষর নিব আগের মতো করে। কিউ হবে ভূমি অক্ষে এই কিউ, আর উপর হবে অ্যাভারেজ কস্ট। কিউ আছে কত 1 থেকে 4, তাহলে 1 2 3 4 1 2 3 4 এগুলো হচ্ছে কিউর পরিমাণ। আর অ্যাভারেজ কস্ট হচ্ছে উপরের দিকে। অ্যাভারেজ কস্ট আছে 160 100 120 150। তাহলে আমরা কাজ করে আমরা এখানে 50 করে করে ধরি। তো 50 করে ধরবো, হ্যাঁ ধরি 50 করে ধরি, সমস্যা নেই। তাহলে হবে 50 50 100 150 50 100 150, ঠিক আছে। আমি বিন্দুগুলো বের করে ফেলি। একের সাথে প্রথমে 60 160 আর কি, একের সাথে 160 আছে, এখানে 8টা বাড়াই, এই 200 এখানে দিতে হবে, 200 পর্যন্ত দিতে হবে। তাহলে একের সাথে 160 মানে এখানে প্রথমে দিতে হবে, এখানে একের সাথে 160, তারপর হবে 2 এর সাথে 100, এই দেখো 2 এর সাথে হবে 100, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। তারপর হবে 3 এর সাথে 120, 3 এর সাথে 120 মানে হচ্ছে এখানে 3 এর সাথে 120। তারপর হবে 4 এর সাথে 150, 4 এর সাথে 150 এখানে, এই যে এখানে। এই যে বিন্দুগুলো আমরা যোগ করে দিব, এটা হচ্ছে আমাদের কি রেখা, এইচসি মানে এভারেজ কস্ট রেখা। হয়ে গেছে, শেষ। ভাইয়া ঢাকা চট্টগ্রাম বোর্ড 2023-এর 2-1টা করান। ওমা, আমি তো করাচ্ছি, কারণ এরপর হয়তো থাকতে পারে, তোমরা পারবা সেগুলো। আমি এগুলো করতেছি তো, এগুলো করলে তুমি অন্যগুলো পারবা। কিউ এর মান কি সবসময় ভূমি অক্ষে থাকে? হ্যাঁ, কিউ সবসময় ভূমি অক্ষে থাকবে। কিউ অলওয়েজ ভূমি অক্ষে। বিক্রয়ের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, ভোগের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ, ঠিক আছে, উৎপাদনের পরিমাণ অলওয়েজ ভূমি অক্ষে থাকবে। ওকে, 4 নম্বর কি বলছে দেখো, বলছে উদ্দীপকের আলোকে এমসি রেখা অঙ্কন করে রেখাটির আকৃতি ব্যাখ্যা, মানে এমসি রেখা আঁকতে বলছে। তাহলে সেম প্রসেস, তুমি এখানে এমসি রেখা আঁকবা। ওই মার্জিনাল রেভিনিউর মধ্যে মার্জিনাল কস্ট এখানে করতে হবে, এমসি করতে হবে। তো কেমন করতে হয় আমরা জানি, এমসি কেমন করতে হয়, আমাদের টিসির পরিবর্তনগুলো লিখলে এমসি বের হয়ে যাবে। তবে প্রথমে কি করতে হবে, প্রথমে একটার ক্ষেত্রে যেটাই টিসি সেটা হচ্ছে কি হবে, এমসি হবে, অর্থাৎ 160 যেটা সেটা এখানে কি হবে 160 মার্জিনাল কস্ট বের হবে। তারপরে এই টিসির পরিবর্তন লিখবে 200 থেকে 160 বিয়োগ করলে হবে 40, তারপর 360 থেকে যদি 200 বিয়োগ করে দাও 160 হবে, 160 হবে। তারপর 60 থেকে 600 থেকে যদি তুমি 360 বিয়োগ করে দাও তাহলে হবে 240, আই থিঙ্ক 600, হ্যাঁ 240। এই যে, তো তুমি কি করছো, এমসি রেখা, এমসি মান বের করছো, এখন এমসি রেখা আঁকবা। এখানে যেভাবে করছো সেভাবে করবা। পারবে না করতে, নাকি আমি করে দিব? করতে পারবে এমসি? সবাই বলো এমসি পারবা কিনা? দুটো অক্ষর নাও, কিউ নাও, এখানে হবে এমসি। কি হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, আর এমসি মান হচ্ছে 160 40 160 240। তাহলে এখানে 50 করে ধরে আমরা 50 100 150 200 250, ঠিক আছে, 200 250 পর্যন্ত করলে হবে। হ্যাঁ 150 100 150 200 200 আর হচ্ছে 250। তাহলে আমরা বিন্দুগুলো বের করে ফেলি। প্রথম হচ্ছে 160 এর সাথে এখানে 160 হবে, 1 সাথে 160 অর্থাৎ এখানে 1 সাথে 160 হবে, এই যে এখানে প্রথম বিন্দু এখানে। তারপর হবে 2 এর সাথে 40 এর সাথে, 2 এর সাথে 40 মানে হচ্ছে এই জায়গায়। তারপর হবে 3 এর সাথে 160, 3 এর সাথে আবার 160 এখানে। 4 এর সাথে হবে আবার 240, 4 এর সাথে 240 হচ্ছে 200, এটা 50, এটা 240, এটা এখান থেকে এটা যাবে, এটা হচ্ছে আমাদের এমসি মানে মার্জিনাল কস্ট রেখা। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, এখানে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি নয় ভাই, এটা তো জাস্ট আমরা, এখানে তো বিধি হবে না, এগুলো তো উৎপাদন ব্যয়, এগুলো তো এখানে তো বিধি নাই। উৎপাদন যখন হয়েছে তখন বিধি হইতেছে, বুঝছো, এখানে তো কোনো বিধি নাই। এখন মনে হচ্ছে পারন্তি পরীক্ষায় পারি না, ভুলে যাই সবকিছু। প্র্যাকটিস করতে হবে, তাবাসসুম শিমু আরেকটু প্র্যাকটিস করতে হবে বাসায়, দেখবে যে পারবা, আস্তে আস্তে তোমার নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে। তবে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। দেখো, তো আমরা এইটুকু পর্যন্ত করলাম। নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে এগুলো বলতেছি, নেক্সট ক্লাসে তোমরা এগুলো দেখবা, এগুলো তোমরা পারবা আশা করি। নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা 14 অধ্যায় চলে যাবো, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু বাসায় করে নিও, যেখানে অন্যান্য বোর্ড কোয়েশ্চেন গুলো করবা। কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারবা, সরাসরি পড়ালেখা পেজে মেসেজ দিলে হবে, আমি সেটা সলভ করে দিব, যাদের কারো কোনো যদি সমস্যা থাকে আর কি, ঠিক আছে।
তো এই আর কি, কালকে তোমাদের চতুর্থ অধ্যায়ের উপর ক্লাস হবে। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা একটু জানাবা, সবাই একটু এই ফ্রি ক্লাসগুলো সবাই এনজয় না করলে আমরা কেমনে নিব ক্লাসগুলো, কেমন? তো সবাই একটু জানাবা। সবার সাথে দেখা হচ্ছে আগামীকালকে ঠিক সন্ধ্যা 7টায়, ঠিক আছে, চতুর্থ অধ্যায়ের উপর। সবাই ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম।